বিসমিল্লাহিররহমানিররহিম। ময়মনসিংহ আইডিয়াল কলেজ কর্তৃক অনলাইন পাঠদান কার্যক্রমে সকলকে স্বাগত। আশা করি বর্তমান করোনা পরিস্থিতিতে সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ সুলাইমান আসাদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, ময়মনসিংহ আইডিয়াল কলেজ। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। আশা করি সকলে আমার সাথে থাকবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলি, মহাকর্ষ সূত্র, মহাকর্ষ প্রাবল্য, মহাকর্ষ বিভব ও কেপলারের সূত্রগুলি। তো আমরা শুরুতে আসি আমাদের যে অধ্যায় হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা আগে নিয়েছি। তো যদি আরেকটু আমরা রিপিট করি তাহলে আমরা বলতে পারি এই মহাবিশ্বের মধ্যে প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, যে আকর্ষণ, এটাকে আমরা মহাকর্ষ বলি। পৃথিবীর সাথে একটা বস্তুর আকর্ষণ, চন্দ্রের সাথে সূর্যের আকর্ষণ, মানে প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণটা হচ্ছে মহাকর্ষণ। আর এই দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়, অর্থাৎ পৃথিবীর সাথে অন্য একটি বস্তুর যে আকর্ষণ তাকে বলে অভিকর্ষ। অর্থাৎ মহাকর্ষ যে কোনো দুটি বস্তু হইতে পারে, আর অভিকর্ষ হইতে হলে অবশ্যই একটি পৃথিবী হইতে হবে। চাঁদ ও সূর্যের মধ্যে যে আকর্ষণ, এটা মহাকর্ষ। আবার পৃথিবী ও সূর্যের মধ্যে যে আকর্ষণ, এটা মহাকর্ষ। কিন্তু এটা আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সাথে পুষ্ট থাকার আকর্ষণ থাকার কারণে এর নাম হচ্ছে অভিকর্ষ। সুতরাং অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, আর মহাকর্ষ সব মহাকর্ষ অভিকর্ষ নয়। তো আমরা বিজ্ঞানিক জ্ঞানীকেও পরন্ত বস্তু বিষয়ে তিনটি সূত্র দিয়েছে। এই সূত্রটা আমরা আগে জেনেছি। তো সংক্ষিপ্তভাবে যদি আমরা আরো বলি, ভূপৃষ্ঠ থেকে স্থির অবস্থান থেকে, মানে একই উচ্চতা থেকে বিনা বাধায় সমস্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। যদি একটি কাঠের টুকরা, একটি পাথরের টুকরা এই বায়ুমণ্ডলের মধ্যে যদি কোনো ধরনের বায়ু বাধা না থাকে, অর্থাৎ যদি দুইটি স্থির থাকে এবং কোনো ধরনের বাধা না থাকে, তাহলে সমান সময় সমান পথ অতিক্রম করে। হালকা বস্তু যে দূরত্ব অতিক্রম করে, ভারী বস্তু সেই দূরত্ব অতিক্রম করে। বাস্তবিক ওকে একটি কাগজের টুকরা আর এই ডাস্টারকে ফেলে দিলে ডাস্টার আগে করবে, কাগজের টুকরা পরে করবে। এর কারণ হচ্ছে এখানে বাতাসের বাধা আছে। বাতাসের বাধা হালকা বস্তুকে বেশি বাধা দিতে, আর ভারী বস্তুর বাধাটা কম আছে। তো প্রথম সূত্র হচ্ছে। 2 নম্বর সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে বেগ অতিক্রম করবে তা ওই সময় সমানুপাতিক। যে বেগ অতিক্রম করে তা ওই সময় সমানুপাতিক। তার মানে সময় বাড়লে, সময় যে হারে বাড়বে বেগ সে হারে বাড়বে। সময় একগুণ হলে বেগ একগুণ, সময় অর্ধেক হলে বেগ অর্ধেক, সময় দ্বিগুণ হলে বেগ দ্বিগুণ। 3 নম্বর সূত্র হচ্ছে এই আগের সূত্র, ভূপৃষ্ঠ থেকে একই উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে একটি বস্তু যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময় বর্গের সমানুপাতিক। অর্থাৎ সময় যদি এক গুণ হয়, এটার দূরত্ব হবে স্কয়ার, 1 স্কয়ার। সময় যদি দ্বিগুণ হয় তাহলে এটা হবে 4 গুণ। সময় 3 গুণ হলে দূরত্ব হবে 9 গুণ। এরকম ভাবে একটি সমস্যা তোমরা সমস্যা, একটি পরন্ত বস্তু 2 সেকেন্ডে একটি পরন্ত বস্তু 2 সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আমরা যদি অভিজ্ঞান করি 2 সেকেন্ডে 18 মিটার, 1 সেকেন্ডে 18 মিটার, 3 সেকেন্ডে 27 মিটার, কিন্তু এটা ভুল। কারণ এই সূত্র অনুযায়ী
এটা বের করতে হবে। তাহলে যদি আমরা এখানে একটা ধ্রুবককে উঠাই, ধ্রুবককে উঠালে আমরা লিখতে পারি a সমান k স্কয়ার। তাহলে k সমান লিখতে পারি h বাই t স্কয়ার। এখন যদি আমরা এটা দেখি 2 সেকেন্ডে 18 মিটার, তাহলে ধ্রুবকটা কত আসে? 2 সেকেন্ডে 18 মিটার, তাহলে 18 বাই 2 স্কয়ার, তাহলে যদি আমরা ধ্রুবকটি উঠাই, ধ্রুবকের মান পাই 2 সেকেন্ডে 18 মিটার, তাহলে ধ্রুবকের মান 4.5। তো ধ্রুবক 3 সেকেন্ডে কত দূর যাবে? তাহলে 3 সেকেন্ডে কত দূর যাবে? লিখব h সমান 4.5 ইনটু 3 স্কয়ার 9, এই যা আসে তা। এভাবে যে কোনো সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রের পটভূমি এটা আমরা সকলে জানি। বিজ্ঞানী নিউটন কেউ বলে কি আম গাছ, কেউ বলে আপেল গাছ। একটি আপেল গাছের নিচে বসেছিল, তখন একটি হঠাৎ একটি আম গাছ থেকে আপেলটি মাটিতে পড়লো। তখন ওনার মনে একটা প্রশ্ন থাকলো যে আপেলটি কেন মাটিতে পড়লো, কেন ওদিকে গেল না, কেন ওদিকে গেল না, বা ওদিকে কেন গেল না। তখন তিনি একটা বিষয় আবিষ্কার করলেন, যেটা হচ্ছে মহাকর্ষ। যে মহাকর্ষ বা অভিকর্ষ, যে মহাকর্ষ সূত্র আবিষ্কার, তার মানে উনি পর্যবেক্ষণ মানে এটাই তিনি বের করলেন যে নিশ্চয়ই কোনো একটা কিছু একে নিচের দিকে বা পৃথিবীর দিকে আকর্ষণ করতেছে, না হলে এটা ওইদিকে যেত, হয়তো ওইদিকে যেত, না হলে অন্যদিকে চলে যেত। এই বস্তু, এই জিনিসটাদের নাম দেন মহাকর্ষ। এই মহাকর্ষের সূত্র আমরা দেখব। ধরি m1 m2 ঘরে দুটি বস্তু, m1 m2 ঘরে দুটি বস্তু, তারা পরস্পর কেন্দ্র থেকে d দূরত্বে অবস্থান করছে। তাহলে এই মহাকর্ষ বলের মানটা কিরকম হবে? এই মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা এটা দেখব। তাহলে মহাকর্ষ সূত্রটা হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজ দিকে যে বলে আকর্ষণ করে, যে বলে আকর্ষণ করে মানে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে। তাহলে যে বলে আকর্ষণ করে এই বল F, যে বলে আকর্ষণ করে এই আকর্ষণ বলে মান হবে বস্তুটি বরের গুণফলের সমানুপাতিক। বর m1 m2 ও দুটি বস্তুর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি আমরা দূরত্ব d ধরি তাহলে d স্কয়ার বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই মহাকর্ষ সমানুপাতিক ধ্রুবককে আমরা লিখি F সমান g m1 m2 বাই d স্কয়ার। এটি মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। এখানে এই g কেবল হয় মহাকর্ষ ধ্রুবক। মহাকর্ষ ধ্রুবক, তাহলে এর মাত্রা একক যদি আমরা দেখতে চাই, তাহলে g সমান কি হবে? f d স্কয়ার, তাহলে g সমান লিখতে পারি f d স্কয়ার বাই m1 m2। তাহলে
তাহলে এর একক কি হবে? বল, বলের একক নিউটন, দূরত্ব মিটার স্কয়ার, বল কেজি, এটা হবে তার একক। এখন যদি আমরা মাত্রা দেখি তাহলে এরকম হবে, বলের মাত্রা, দূরত্বের মাত্রা, কেজির মাত্রা বাদ করলে যে মান আসবে ওইটা হচ্ছে তার মাত্রা। তাহলে আমরা মহাকর্ষ সূত্র দেখলাম, মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা একক। এখন আমরা দেখব মহাকর্ষ প্রাবল্য। তো মহাকর্ষ প্রাবল্য যদি এটি একটি বস্তু হয়, এর যদি এটি একটি বস্তু হয়, এর চতুর্দিকে নির্দিষ্ট একটা অঞ্চলব্যাপী এর একটা মহাকর্ষ ক্ষেত্রে মানে মহাকর্ষ প্রভাব বিস্তার করে। তাহলে এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরের একটি বস্তু যে আকর্ষণ বল বা যে ক্রিয়াশীল বল প্রয়োগ করে তাকে বলে মহাকর্ষ প্রাবল্য। তাহলে মহাকর্ষ ক্ষেত্রের চতুর্দিকে মানে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একক ভরের একটি বস্তু যে আকর্ষণ বল অনুভব করে তাকে বলে কি? মহাকর্ষ প্রাবল্য। এখন আমরা দেখব মহাকর্ষীয় বিভব। তো মহাকর্ষ যদি এটা মহাকর্ষ কেন্দ্র হয় আর দূরত্ব, তাহলে এই আর দূরত্বের অতিরিক্ত দূরত্ব অথবা আর দূরত্বের বাইরে যে দূরত্বটা, এই দূরত্বকে আমরা বলবো অসীম দূরত্ব। এখানে অসীম দূরত্ব বলতে আমরা সীমাহীন দূরত্ব বোঝাবো না, কারণ অসীম দূরত্ব হচ্ছে এই বস্তুর চতুর্দিকে যে অঞ্চল ব্যাপী তার মহাকর্ষ প্রভাব বিদ্যমান, এর বাহিরের দূরত্বকে বলবো আমরা অসীম দূরত্ব। যদি এর চতুর্দিকে আর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত বিবেচনা করি, তাহলে আর ব্যাসার্ধের বাহিরে এইখানে যদি একটি বস্তু থাকে বা এখানে একটি বস্তু থাকে, এটাকে আমরা বলবো অসীম দূরত্ব। আমি আবারও বললাম, এখানে অসীম দূরত্ব মানে সীমাহীন দূরত্ব না। তাহলে মহাকর্ষীয় বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে, আমি অসীম দূরত্ব বলতে সীমাহীন দূরত্ব বুঝাবো না। এক্ষেত্রে অসীম দূরত্ব হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যে দূরত্ব, এটাই অসীম দূরত্ব। তাহলে অসীম দূরত্ব থেকে একক ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে বা আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে মহাকর্ষীয় বিভব। তাহলে অসীম দূরত্ব থেকে একক ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলে মহাকর্ষীয় বিভব। এখন আমরা দেখব কেপলারের সূত্র। কেপলারের সূত্র যদি আমরা বিজ্ঞানী কেপলার এই মহাবিশ্বে যে সূর্য একটি নক্ষত্র, এই নক্ষত্রের চারদিকে যে গ্রহগুলো আবর্তনশীল, এই নিয়ে তিনি তিনটি সূত্র দিয়েছেন। তবে প্রথম সূত্র হচ্ছে বিজ্ঞানী কেপলার এই সূর্য বা নক্ষত্রের চারদিকে যে গ্রহগুলা গুণশীল, এই গুণশীলের ভিত্তি করে তিনি তিনটি সূত্র মতামত পেয়েছেন। এই তিনটি সূত্র, প্রথম সূত্র হচ্ছে নক্ষত্র তার সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো বা গ্রহকে কেন্দ্র করে উপগ্রহগুলো একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল মানে গুণশীল, মানে কি সম্পূর্ণ বৃত্ত না, উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল। এক নম্বর সূত্র হচ্ছে এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা একটি উপবৃত্তাকার কক্ষপথে গুণশীল।
2 নম্বর সূত্র হচ্ছে সমান এই গ্রহগুলা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এখন কথা হচ্ছে যদি গ্রহ এটা একটি গ্রহ হয়, এখান থেকে যদি এখানে টি সময় এখানে আসে, তাহলে এই কেন্দ্র থেকে যে ক্ষেত্রফল অতিক্রম করেছে, আবার ঠিক সেম সময় যদি এখান থেকে এখানে দূরত্ব অতিক্রম করে, তাহলে মানে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। যদি এখান থেকে এখানে যে দূরত্ব মানে যে সময়ে এই দূরত্ব অতিক্রম করে, ঠিক সেম সময় যদি এখান থেকে এখানে আসে, তাহলে এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল সমান হবে। তাহলে 3 নম্বর সূত্র হচ্ছে গ্রহগুলা আবর্তনের বর্গ। 3 নম্বর গ্রহগুলা আবর্তনকালের বর্গ। যদি আবর্তনকাল টি ধরি, তাহলে আবর্তনকালের বর্গ, এই গ্রহগুলা আবর্তনকালের বর্গ ওই কেন্দ্র থেকে উপবৃত্তাকার কক্ষপথে যে গুণশীল তার দূরত্বের গণের সমানুপাতিক। গ্রহগুলার আবর্তনকালের বর্গ এই সূর্য থেকে এই গ্রহগুলার যে দূরত্বে গুণশীল তার গণের সমানুপাতিক। এটি হলো তার তৃতীয় সূত্র। তাহলে আমরা এই মহাবিশ্ব সম্পর্কিত ক্যাপিটালের সূত্রগুলো আমরা দেখছি। এখন আমরা যদি আরেকটা অংশ আমরা দেখি, বর ও ওজন। বর হচ্ছে বস্তুতে মোট পদার্থের পরিমাণ, অর্থাৎ এই বস্তুর বর হচ্ছে এটি কি পরিমাণ তার পদার্থ বা উপাদান আছে তার মোট পরিমাণ হচ্ছে বর। তো বর একক হচ্ছে মাস ইংরেজি একে প্রকাশ করো এম, আর এর একক হচ্ছে কেজি, বর একক কেজি। আর বর একটি কি ধ্রুবক, বর সর্বত্রই সমান, কোনো পরিবর্তন হয় না। আর ওজন ওয়াই ডব্লিউ, ওজন হচ্ছে একটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বলে ওজন। ওজন হচ্ছে mg, অর্থাৎ বরকে তার অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যাবে। ওজনের একক হচ্ছে নিউটন। আর ওজন যেহেতু পৃথিবীর সর্বত্র সমান নয়, জি হচ্ছে জি m/r²। যেহেতু পৃথিবী সর্বত্র সমান নয়, একাংশ দ্বার দুটা সমান না, তাই জি এর মান সর্বত্র সমান না, মানে ধ্রুবক না। তাহলে যেহেতু জি এর মান ধ্রুবক না, ওজনও কি না ধ্রুবক না। পৃথিবীতে কোন স্থানে তার ওজন জি এর জন্য ভিন্ন। আবার যদি একটি বস্তুকে চাঁদে নিয়ে যায়, চাঁদে হবে পৃথিবী 6/1 যদি পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ আমরা জি প্রাইম ধরি, তাহলে এই পৃথিবীতে জি ধরি, চাঁদের অভিকর্ষজ ত্বরণ হবে পৃথিবী 6/1। যদি তাহলে বরকে সাধারণ ভিত্তিতে প্রয়োগ করা হয়
আর ওজনকে স্প্রিং নীতি দিয়ে পরিমাপ করা হয়। তাহলে বল ওজনের মধ্যে আমরা পার্থক্য বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমরা একটু দেখি অভিকর্ষ ত্বরণ সর্বত্র যে সমান নয়, এই অঞ্চলগুলো বলা হয় বিশুদ্ধ অঞ্চল, এই অঞ্চলগুলো হয় মেরু অঞ্চল। মেরু অঞ্চলে আর এর মান কম, বিশুদ্ধ অঞ্চলে আর এর মান মানে সত্য বেশি। আর আমরা যেহেতু জানি আর হচ্ছে বাদ, তাহলে কোন একটা রাশিকে এই অভিকর্ষ মহাকর্ষ ধ্রুবক আর পৃথিবীর ভর এটি ধ্রুবক, তাহলে আর এর মান যেহেতু কম বেশি, যেখানে আর এর মান বেশি মানে বড় মান দ্বারা ভাগ করলে যে এর মান কম হবে, আর ছোট মান দ্বারা ভাগ করলে যে এর মান বেশি হবে। এখান থেকে আমরা বলতে পারি এই মেরু অঞ্চলে আর এর মান কম হয়, জি এর মান বেশি। আবার বিশুদ্ধ অঞ্চলে আর এর মান বেশি হয়, জি এর মান কম। অর্থাৎ মেরু অঞ্চলে এই মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ, মেরু অঞ্চলে জি এর মান বেশি, আর বিশুদ্ধ অঞ্চলে জি এর মান এখানে কম। তাহলে আজকে আমরা যে অংশটা দেখলাম, আজকে এখানে আমার ক্লাস শেষ করলাম। আশা করি বর্তমান করোনা পড়েছে, সবাই নিজ নিজ পাঠে মনোযোগী হবে আর সবাই সচেতন থাকবে। এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।